সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে। তোমাদের সঙ্গে আজকের ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্সাদ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনাকালীন ক্রান্তিকালে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। নিয়মিতভাবে এই স্বাস্থ্যবিধি মেনে চলছো। অবশ্যই মেনে চলতে হবে। আস্তে আস্তে আমাদের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তোমরাও ক্লাসে ফিরেছো। এই বিষয়টা আমাদের অবশ্যই ভালো লাগছে। আশা করি এই স্বাস্থ্যবিধিগুলো অবশ্যই মেনে চলবে। বিশেষ করে বাইরে যখন তোমরা বের হবে, স্কুলে আসবে বা বাইরে কোথাও জনসমাগমে যাবে, অবশ্যই মাস্ক পরিধান করবে। পারতপক্ষে চেষ্টা করবে জনসমাগম এড়িয়ে চলার। পুষ্টিকর খাবার খাবে, হাত স্যানিটাইজ করবে এবং সবসময় মাস্ক পরিধান করে থাকবে। বাইরে বের হওয়ার সময় সবসময় মাস্ক পরিধান করে থাকবে। ক্লাসে তো আসলে অবশ্যই মাস্ক পরিধান করে থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব দেখে নিই। আজকে আমরা হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় নবদান বই, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই অধ্যায় সম্পর্কে জানতে পারবে। প্রথমেই দেখে নিই তোমরা কি জানতে পারবে। আজকে নবদান বইয়ের ধারণা এবং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং নবদান বইয়ের শ্রেণী বিভাগ করতে পারবে। আসো শিক্ষণফলের আলোকে যে আলোচ্য বিষয়গুলো আছে তা একবার দেখে নিই। নগদান বইয়ের শ্রেণীবিভাগ আলোচনা, যেমন এক ঘর নগদান বই, দুই ঘর নগদান বই, তিন ঘর নগদান বই, খুচরো নগদান বই। এছাড়াও আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান এই বিষয়গুলো জানবো, বিস্তারিতভাবে জানবো। এবার আসো আমরা সরাসরি চলে যাই আলোচনায়। নগদান বই আসলে কি? নগদান, বই দুটো শব্দ নিয়ে গঠিত, তাই না? নগদান এবং বই। বই বলতে আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি তাহলে দেখতে পাই অনেকগুলো পৃষ্ঠা, যার মধ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করা থাকে, তাই না? তো বইয়ের সাথে নগদান যুক্ত করা হয়েছে। তোমরা যারা ব্যবসায় শিক্ষার ছাত্রছাত্রী তারা জানো, নগদান বলতে আমরা নগদ টাকাকে বুঝে থাকি, তাই না? নগদান হিসাব বলতে নগদ টাকাকেই আমরা বুঝে থাকি, যেখানে নগদ লেনদেন হয়েছে, টাকা নগদ টাকার লেনদেন হয়েছে। তো নগদান বই বলতে আমরা কি বুঝবো? তাহলে আমরা বুঝবো যে বইয়ে নগদান যে হিসাব, নগদ সংক্রান্ত যে হিসাবগুলো লিখে রাখা হয়, লিপিবদ্ধ করে রাখা হয়, সেই বইকেই নগদান বই বলা হয়। পাঠ্যপুস্তকের আলোকে দেখো একটা সংজ্ঞা এখানে উপস্থাপন করা হয়েছে। সংজ্ঞাটা হলো এমন: যে সকল লেনদেন দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, ওই লেনদেন সমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয় তাই নগদান বই। আমরা যে আলোচনা করলাম প্রথমেই, তার সঙ্গে কোনো মিল পাচ্ছ? হ্যাঁ, একটু মিল তো অবশ্যই আছে, তাহলে একটু না পুরোপুরি মিলিয়ে আছে। যে আমি বলেছিলাম যে বইতে নগদ সংক্রান্ত লেনদেনগুলোকে সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করে রাখা হয়, সেটাই হচ্ছে নগদান বই। এখানে কিন্তু সংজ্ঞাতে সেই কথাই বলা হয়েছে। নগদ অর্থে প্রাপ্তি, অর্থাৎ আমরা নগদ টাকা পেয়েছি এমন এবং নগদ টাকা প্রদান করেছি এমন লেনদেনগুলোকে একত্রিত করে আমরা যে বই প্রস্তুত করি সেটি নগদান বই। নগদ টাকা প্রাপ্তি ঘটে কখন? যখন আমরা পণ্যদ্রব্য বা সেবা বিক্রয় করি, সেক্ষেত্রে নগদ টাকার প্রাপ্তি ঘটে। আবার নগদ টাকা প্রদান ঘটে কখন? আমরা যখন কোনো সেবা গ্রহণ করি বা কোনো পণ্যদ্রব্য ক্রয় করি, কোনো খরচ করি, সেক্ষেত্রে নগদ টাকার প্রদান ঘটে, নগদ টাকা কমে যায়। তাহলে আশা করি তোমরা নগদান বই সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করেছো। আর বিস্তারিতভাবে জানার জন্য বই পড়তে হবে। পাঠ্য বইয়ের কোনো বিকল্প নাই, পাঠ্য বই পড়তেই হবে। বই পড়লে জ্ঞানী হওয়া যায়। আর আমরা সবচেয়ে বেশি শিখতে পারি বই থেকে। ঠিক আছে, এবার আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। নগদান বইয়ের শ্রেণী বিভাগ। দেখো, নগদান বইকে আমরা কয় ভাগে ভাগ করেছিলাম? 4 ভাগে, তাই না? তো এক ঘর নগদান বই, দুই ঘর নগদান বই, তিন ঘর নগদান বই এবং খুচরা নগদান বই। নগদান বইয়ের সংজ্ঞা আমরা জেনেছি যে নগদ টাকার প্রাপ্তি এবং প্রদান, অর্থাৎ নগদ আদান এবং প্রদান সংক্রান্ত লেনদেন লেখা হয়ে থাকে। এক ঘর নগদান বইয়ে কি ধরনের লেনদেন লেখা হয়, দুই ঘর নগদান বইয়ে কি ধরনের লেনদেন লেখা হয়, তিন ঘরাতে কেমন এবং খুচরা নগদান বইয়ে কেমন লেনদেন লেখা হয়, আমরা বিস্তারিতভাবে পরবর্তী স্লাইডগুলোতে দেখে নেব। এক ঘর নগদান বই। দেখো, আমাদের চারপাশে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, যারা শুধুমাত্র নগদে লেনদেন করে, অর্থাৎ নগদে ক্রয় করে, নগদে বিক্রয় করে। তারা বাকিতে, ধারে বা চেকের মাধ্যমে কোনো লেনদেন সম্পন্ন করে না। তো বাকিতে লেনদেন তো নগদান বই আসবেই না, তাহলে থাকলো কি? চেকের মাধ্যমে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে লেনদেন। ব্যাংকের মাধ্যমে লেনদেন অনেক প্রতিষ্ঠানই করে না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান। যেমন আমরা দেখতে পারি যে রাস্তার পাশে ফুটপাতের ধারে কিছু দোকান আছে, তারা সবজির দোকান, মাছের দোকান, মুদিখানার দোকান আছে, কিছু সুপার শপ আছে, তাই না? বহুশাখা বিপণী আছে, কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র নগদ টাকার লেনদেন করে, নগদ টাকায় কেনে, নগদ টাকায় বিক্রয় করে। এই ধরনের প্রতিষ্ঠান এক ঘর নগদান বই প্রস্তুত করতে পারে, অর্থাৎ যে প্রতিষ্ঠানের আয়তন অপেক্ষাকৃত ছোট, এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে এক ঘর নগদান বই প্রস্তুত করা হয়।
নগদান বইয়ের দুটো দিক থাকে। যেহেতু নগদান বই আরেকটা তথ্য তোমাদেরকে এই কি সেটা বলার আগে বলি। নগদান বইকে আমরা জাবেদা এবং খতিয়ান উভয়ই বলি। তোমরা জাবেদা দিয়ে কি করা হয় সেটা নিশ্চয়ই জানো, মনে আছে। আমরা জাবেদা বইতে কি করি, প্রাথমিকভাবে লেনদেনকে লিখে রাখি রেকর্ডিং প্রসেসিং এর মাধ্যমে। জাবেদায় তারিখের ক্রম অনুসারে লেনদেনকে লিখে রাখি। এরপরে কি করি, খতিয়ানে সেই লেনদেনগুলোকে আমরা পোস্টিং দিই। জাবেদার ভিত্তিতে খতিয়ানে পোস্টিং দেই। এরপর আমরা উদ্বৃত্ত নির্ণয় করি। এই দুটার সমন্বয়ে নগদান বই প্রস্তুত করা হয় মূলত। খতিয়ান বইয়ের যেই পৃষ্ঠাগুলো ছিল, খতিয়ানের যে ছকের যে নিয়ম, সেই খতিয়ানের পৃষ্ঠার বা সেই ছকের আদলে নগদান বইয়ের ছকটা হবে। পোস্টিং দেওয়া হবে খতিয়ানের আদলে, অর্থাৎ খতিয়ানে আমরা যেমন একটা লেনদেনকে যেভাবে পোস্টিং দিতাম ঠিক সেভাবেই নগদান বইয়ে পোস্টিং দিতে হবে। এই যে জাবেদা এবং খতিয়ানের সমন্বয়ে যেহেতু নগদান বই প্রস্তুত করা হয়, এই কারণে নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলা হয়ে থাকে। যখন একটা লেনদেন সম্পন্ন হয়, সেই লেনদেনকে প্রথমে দুটো পক্ষে বিশ্লেষণ করতে হয়, যে দুটো পক্ষের মধ্যে লেনদেন সম্পন্ন হয়েছে। যার একটা পক্ষকে আমরা ডেবিট করি, আর একটা পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা আমরা ক্রেডিট করি। এটা হচ্ছে জাবেদার নিয়ম। এরপরে খতিয়ান তৈরি করার সময় আমরা ডেবিট ক্রেডিটের ভিত্তিতে খতিয়ানগুলো লেনদেনগুলোকে পোস্টিং দিই। এইখানে ঠিক তাই করব। যেহেতু আমরা ডেবিট এবং ক্রেডিটের ভিত্তিতে লেনদেনগুলোকে পোস্টিং দিব, সেই কারণে দেখো নগদান বইয়ের দুইটা দিক আছে। একটা বাম দিকটা হচ্ছে ডেবিট দিক, আর ডান দিকটা ক্রেডিট দিক। মাঝখানে আমরা যদি ডিভাইডার এইটাকে ধরি, এই দাগটাকে ধরি, তো বাম দিকে দেখো কি আছে, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। এরপরে আবার দেখো তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, পরিমাণ টাকা। তারিখের ঘরে যেই তারিখের লেনদেন সম্পন্ন হবে সেই তারিখ বসাবো। প্রাপ্তি কেন বলছে, দেখো এটা তো নগদান হিসাব, তাই না? নগদান হিসাব ডেবিট যখন হয়, অর্থাৎ নগদ টাকা পাওয়া যায়, তখন কি হয়, নগদ টাকা বৃদ্ধি পায় না, নগদান হিসাব ডেবিট হয় না। এই ডেবিট হলে তোমার টাকা পাই, এই যে প্রাপ্তি, এই জন্য ডেবিট দিকে লেখা হয়েছে প্রাপ্তি। ভাউচার নং, কত নম্বর ভাউচারে টাকা পেয়েছি লিখা হয়ে থাকে। এই পেজ, এই ঘরটা ফাঁকাই থাকে সাধারণত তোমরা যখন অঙ্ক করবা তখন, কিন্তু বাস্তব জীবনে যখন এগুলো প্রয়োগ করবা তখন অবশ্যই অবশ্যই কি থাকবে, অবশ্যই অবশ্যই এগুলোর তারিখ বা রেফারেন্স থাকবে, খতিয়ান পৃষ্ঠা এবং পরিমাণ টাকা, যে পরিমাণ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে সে পরিমাণ টাকা থাকবে। ঠিক আছে, তারিখের ঘরে তারিখ লিখবো, প্রাপ্তির ঘরে নগদ প্রাপ্তি হয়েছে এমন লেনদেন, এমন হিসাবটাকে লিখবো। এরপরে পরিমাণ টাকা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন নগদে বিক্রয় করা হলো, এর জাবেদা কি করা হয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটি যদি নগদান বই হয়ে থাকে তাহলে নগদান হিসাবের ডেবিট দিক, অর্থাৎ এই ডেবিট দিকে টাকার ঘরে টাকা বসবে। তো আমরা 10,000 টাকার বিক্রয় করলাম, তাহলে নগদান হিসাব ডেবিট, টাকার ঘরে লিখলাম 10,000, সালের ঘরে সাল, ধরলাম জানুয়ারি 1 তারিখে লেনদেন সম্পন্ন হয়েছে 2019 সালে, তারিখের ঘরে 2019, নিচে জানুয়ারি 1, নগদান হিসাবে ডেবিট দিকে টাকার পরিমাণ লিখবো, আর প্রাপ্তি ঘরে লিখবো বিক্রয়, বিক্রয় হিসাব, যাতে বুঝতে পারি নগদ টাকা প্রাপ্তি ঘটেছে বা নগদ টাকা বৃদ্ধি ঘটেছে কিসের মাধ্যমে, বিক্রয়ের মাধ্যমে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডেবিট দিকে এইভাবে লেনদেনগুলোকে পোস্টিং দিব। ক্রেডিট দিকে কিভাবে দিব, ধরে নাও অফিসের ভাড়া প্রদান করা হয়েছে জানুয়ারি 30 তারিখে, অফিসের ভাড়া প্রদান করা হয়েছে 15,000 টাকা। সেক্ষেত্রে আমরা জানি ভাড়া একটা খরচ বা ব্যয়বাচক হিসাব, তাহলে আমরা কি করব, জাবেদা করব ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ক্রেডিট দিক, নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকার ঘরে টাকা লিখব, তারিখের ঘরে লিখব 2019 সাল জানুয়ারি 30, প্রদানের ঘরে লিখব ভাড়া হিসাব, যাতে বুঝতে পারি নগদ টাকার প্রদান ঘটেছে, অর্থাৎ নগদ টাকা কমে গেছে। কেন, এই যে ভাড়া প্রদানের ফলে। আমার রেফারেন্সটাও থাকছে, টাকার পরিমাণ থাকছে, কোন তারিখের লেনদেন সেটাও থাকছে। তাহলে দেখো তো, আমি এক নজরে একটা লেনদেনকে জাবেদা করলাম এবং সেটা পোস্টিং দিলাম, এবং এক নজরেই বুঝতে পারবো, এক নজরে আমরা দেখতে পারবো যে এই লেনদেনটার কি প্রভাব পড়েছে, জাবেদা কি হয়েছে এবং কি প্রভাব পড়েছে। এই নগদান বইয়ে এই ধরনের লেনদেনগুলোকে লেখা হয়ে থাকে। কি ধরনের লেনদেনগুলোকে, নগদ সংক্রান্ত লেনদেন, নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেনগুলোকে লেখা হয়ে থাকে। তো এক ধরনের নগদান বই বলতে আমরা যে ধরনের প্রতিষ্ঠানে শুধুমাত্র নগদ টাকার লেনদেন হয়, চেকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয় না, সেই ধরনের লেনদেনগুলো আমরা এখানে লিখব। ঠিক আছে, তাহলে
এখানে টাকার পরিমাণ অর্থাৎ একটা মাত্র টাকার ঘর থাকবে, যেখানে আমরা শুধুমাত্র নগদ টাকার বিষয়টাকে লিপিবদ্ধ করব। আশা করি এক ঘর নগদান বইয়ে কিভাবে লেনদেনকে পোস্টিং দেওয়া হয় এবং ছকের নমুনা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব দুই ঘর নগদান বই। দুই ঘরা নগদান বইয়ের সংজ্ঞা তোমরা জানো। দুই ঘরা এর অর্থ হলো টাকার দুইটা ঘর থাকবে। তাহলে কি ধরনের সেই ঘরগুলো? এই যে এক ঘর নগদান বইয়ে যেমন শুধুমাত্র নগদ টাকার ঘর ছিল, এখানে দ্বিতীয় যে ঘরটা হবে সেটা হবে ব্যাংক, অর্থাৎ ক্ষুদ্র না, মাঝারি বা বড় বড় প্রতিষ্ঠান, যেই সব প্রতিষ্ঠানের লেনদেনগুলো নগদের সাথে সাথে চেকের মাধ্যমে হয়, নগদের সাথে সাথে ব্যাংকের মাধ্যমেও হয়, সেই ধরনের প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে আমরা দুই ঘর নগদান বইতে লিপিবদ্ধ করব। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যদি নগদ টাকার আদান প্রদান ঘটে সেটিও যেমন আমি লিখব, আবার ব্যাংকের টাকার হ্রাস বৃদ্ধি অর্থাৎ চেকের আদান প্রদান যদি হয় সেক্ষেত্রে আমরা সেই লেনদেনগুলোকে লিখব। এটি হচ্ছে দুই ঘর নগদান বইয়ের নিয়ম। জাবেদা করে যে বিশ্লেষণ করলাম আমরা, সেই বিশ্লেষণের পদ্ধতিও এক, পোস্টিং দেওয়ার পদ্ধতিও এক, শুধু পার্থক্য হলো দুটা টাকার ঘর থাকবে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তারিখ, প্রাপ্তি, ভাউচার নাম, খুদেন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, ঠিক আছে। আবার তারিখ, প্রদান, ভাউচার নাম, খুদেন পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, ডেবিট এবং ক্রেডিট দুই দিকে। তাহলে এই মাঝখানে এটা আমরা যদি ডিভাইডার ধরি তাহলে বাম দিকের এই অংশটা, ডান দিকের অংশটা হুবহু, শুধু বাম দিকেরটা ডেবিট, ডান দিকেরটা ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছো। আমি একটা উদাহরণের মাধ্যমে, যেহেতু নগদানটা বুঝেছো নিশ্চয়ই, ব্যাংকের যেই ঘরটা আছে সেখানে আমরা কিভাবে পোস্টিং দেবো একই পদ্ধতি একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা বুঝি। চেকের মাধ্যমে বিক্রয় করা হলো, তাহলে চেকের মাধ্যমে যখন আমরা বিক্রয় করি তখন আমাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায়। আমরা কি করব? ব্যাংক হিসাব কি করব? ডেবিট, আর বিক্রয় কি করব? ক্রেডিট। দেখো ব্যাংক হিসাবের এই যে ডেবিট দিকে নগদের ঘর আছে, ব্যাংকের ঘর আছে, আমরা ডেবিট দিকে ব্যাংকের ঘরে টাকা লিখবো আর প্রাপ্তির ঘরে লিখবো বিক্রয়। আবার প্রদানের একটা জাবেদা আমরা করি, একটা লেনদেন দেখি যে মাল ক্রয় করে চেক প্রদান করা হলো। মাল ক্রয় করে চেক প্রদান করলে জাবেদা করার আগে আমরা দুটো পক্ষ বের করে ফেলি। একটা যেহেতু ক্রয় করেছি ব্যয়বাচক হিসাব, ক্রয় একটা পক্ষ, আর চেকের মাধ্যমে কেনার জন্য আমার ব্যাংকের ব্যালেন্সটা কমে যাবে, ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা তাহলে ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকাটা বসাবো, দেখো এখানে ক্রেডিট দিকে টাকাটা বসাবো, আর প্রদানের ঘরে লিখবো ক্রয় হিসাব, তারিখের ঘরে যে তারিখের লেনদেন সেটি। এইভাবে আমরা লেনদেনগুলোকে পোস্টিং দিব। তাহলে এখানে আমরা নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করব তারিখের ভিত্তিতে, যেই তারিখে যে ধরনের লেনদেন দেখা যাচ্ছে 1 তারিখের লেনদেনটা নগদের, আমরা নগদের ঘরে বসালাম, 2 তারিখেরটা ব্যাংকের ঘরে বসালাম, অর্থাৎ দুটো হিসাবকে আমরা একসাথে অ্যাকুমুলেট করেছি। দুটো হিসাব, অর্থাৎ নগদ সংক্রান্ত এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোকে দুটোকে আমরা একত্রিত করে একসাথে আমরা লিখছি। এটাই হচ্ছে দুই ঘর নগদান বইয়ের কাজ। আশা করি বুঝতে পেরেছো। তিন ঘর নগদান বই। তিন ঘর নগদান বইটা কি? দুই ঘর নগদান বইয়ে যেমন টাকার দুইটা ঘর থাকে, নগদ এবং ব্যাংক, এখানেও তাই থাকবে। পোস্টিং দেওয়ার নিয়মও এক। অতিরিক্ত যে ঘরটা হবে সেটা হচ্ছে বাট্টা। এখন প্রশ্ন আসতে পারে বাট্টাটা কি? বাট্টা হচ্ছে ছাড়। আমরা ক্রয় বা বিক্রয় করতে গেলে ছাড় গ্রহণ করি, ছাড় প্রদান করি। তোমরা যখন শপিং এ বের হও দেখো অনেক দোকানে লেখা থাকে বিশাল মূল্য ছাড়, অথবা 10% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, কথাগুলো উল্লেখ থাকে না? এই যে 50% ডিসকাউন্ট বা 20% ডিসকাউন্ট, এর বিষয়টা কি? অর্থাৎ তোমার যে ক্রয়কৃত পণ্য, সেই পণ্যের যে মূল্য সেখান থেকে তোমাকে কিছু ছাড় দিচ্ছে। এটা তোমার জন্য যদি কেনার সময় হয় তাহলে সেটা প্রাপ্তি, আর তুমি বিক্রি করার সময় যদি হয় তাহলে সেটা প্রদান। অর্থাৎ একটা হলো প্রাপ্ত বাট্টা, একটা প্রদত্ত বাট্টা। আমরা যদি পণ্যদ্রব্য ক্রয় করি সেক্ষেত্রে বাট্টা পেয়ে যাই, অর্থাৎ বাট্টা প্রাপ্ত হয়, প্রাপ্ত বাট্টা। ধরো আমরা পণ্যদ্রব্য ক্রয় করলাম, সেক্ষেত্রে আমরা নগদে ক্রয় করলাম, আমার পণ্যের দাম ছিল 10,000, তার 10% ডিসকাউন্ট পেয়েছি। তাহলে আমরা যদি জাবেদা করি, ধরো আমরা বললাম পণ্য ক্রয় 10,000 টাকা, 10% ডিসকাউন্ট পাওয়া গেল, বা 1,000 টাকার ডিসকাউন্টে 10,000 টাকার একটি পণ্য ক্রয়, সেক্ষেত্রে আমরা জাবেদা করব যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা, আর বাট্টা হিসাব ক্রেডিট 1,000 টাকা। তো বাট্টা পাচ্ছি, বাট্টা প্রাপ্তি বা আয় না, আয়।
এইভাবে আমরা বাট্টাটাকে লিখবো। তবে এই যে নগদান ব্যয় কিভাবে লিখবো, একই জাস্ট এই যে বললাম যে আমরা ক্রয় করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাট্টাটাকে হিসাব করতে করার জন্য ক্রেডিট দিকে চলে যেতে হবে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ৯,০০০ আর বাট্টা হিসাব ক্রেডিট ১,০০০। এই লেনদেনটাকে যদি জাবেদা লিখি তাহলে দেখো এই যে তারিখের ঘরে তারিখ লিখবো, প্রদানের ঘরে লিখবো ক্রয় হিসাব, নগদের ঘরে লিখবো আমরা ৯,০০০ টাকা, আর এই যে বাট্টা, এই যে প্রাপ্ত বাট্টা লেখা আছে ঘরটা প্রাপ্ত বাট্টার ঘর, এখানে লিখবো ১,০০০ টাকা। আমার লেনদেন লিপিবদ্ধ হয়ে যাবে। আর ডেবিট দিয়ে কি লিখবো, আমরা এখন যদি বাট্টা প্রদান করি, পণ্য বিক্রয় করা হলো, সেক্ষেত্রে আমরা পণ্য বিক্রয় করলাম ৫% ডিসকাউন্টে পণ্য বিক্রয়। ঠিক একইভাবে আমরা কি করব, নগদান হিসাব ডেবিট করব। ধর একটা পণ্য দাম ছিল ১০,০০০ টাকা, তার ৫% ডিসকাউন্টে আমরা পণ্য বিক্রয় করছি। তাহলে আমরা পণ্য বিক্রয় করলে সাধারণত জাবেদা করি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন কি করব, এই জাবেদা করব কিন্তু মাঝখানে একটা যুক্ত করব বাট্টার হিসাবটা। নগদান হিসাব ডেবিট করব, যে টাকা ছাড় পাচ্ছি অর্থাৎ ৫% ডিসকাউন্ট হলে কত হয়, ৫০০ টাকা হয়। নগদান হিসাব ডেবিট ৯,৫০০ টাকা, বাট্টা হিসাব ডেবিট ৫০০ টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট ১০,০০০ টাকা। যেহেতু পূর্ণ নিষ্পত্তি হচ্ছে, আমরা তখন নগদের ঘরে লিখবো কত টাকা, নগদের ঘরে লিখবো আমরা সর্বমোট ৯,৫০০ টাকা, প্রদত্ত বাট্টার ঘরে লিখবো ৫০০ টাকা, আর প্রাপ্তির ঘরে লিখবো বিক্রয় হিসাব। এটা হচ্ছে ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে। ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বাট্টা পাওয়া যাবে, শুধু এমন না, টাকা পাওয়ার ক্ষেত্রে এবং প্রদানের ক্ষেত্রে পাওয়া যায়। ধরো আমি কোনো দেনাদারের কাছ থেকে টাকা পাবো, তার কাছে পাওয়ার ক্ষেত্রেও আমার ছাড় দিতে হতে পারে। আমি ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করেছি, কিন্তু তার কাছে আমি ২,০০০ টাকা, তাকে আমি ২,০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে ১৮,০০০ টাকা নিচ্ছি। এই ঘটনা ঘটতে পারে, সেটাও লিপিবদ্ধ করতে হবে একইভাবে। আবার আমার প্রদান করার কথা ১৫,০০০ টাকা, আমি ১,০০০ টাকা কমে ১৪,০০০ টাকা প্রদান করছি, এটাও হতে পারে। অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের নগদ টাকা প্রাপ্তি এবং প্রদান দুই ক্ষেত্রে বাট্টার বিষয়টা আসতে পারে। নগদ টাকা প্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধির ক্ষেত্রে যদি বাট্টা বিষয়টা উল্লেখ থাকে, তাহলে এটা বুঝতে হবে এটা খরচ, এটা খরচ প্রদত্ত বাট্টা। আর যদি টাকা প্রদানের ক্ষেত্রে বাট্টার বিষয়টা উপস্থাপন করা হয়, অর্থাৎ প্রদানের ক্ষেত্রে যদি বাট্টা পাওয়া যায়, তাহলে সেটা অবশ্যই প্রাপ্তি বা এটা আয়। এইভাবে আমরা লেনদেনকে লিপিবদ্ধ করার নিয়ম নগদান বইয়ে ১ ঘরা, ২ ঘরা, ৩ ঘরা প্রত্যেক ক্ষেত্রে একই। পার্থক্যটা হলো শুধুমাত্র যে আমরা কোন কোন লেনদেন নিয়ে করছি, নগদ সংক্রান্ত শুধুমাত্র, নাকি ব্যাংক সংক্রান্ত শুধুমাত্র, নাকি নগদ, ব্যাংক, বাট্টা সবকিছু। যে অঙ্কগুলো দেওয়া থাকবে তোমাদের ২ ঘরা, ৩ ঘরা এবং ১ ঘরা যে নগদান বইয়ের, যে অঙ্কটা আসুক না কেন, লেনদেনগুলোর মধ্যে নগদ সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত, ধারে বিভিন্ন ধরনের লেনদেন দেওয়া থাকবে। এর মধ্যে বেছে বেছে তোমাকে রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই নগদান বই প্রস্তুত করতে বলবে, রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই নগদান বই প্রস্তুত করতে হবে। আশা করি পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলোতে তোমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। অঙ্কর ক্লাসগুলো তোমরা পাবে, সেই সময় তোমাদের আরো এই বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে জানতে পারলে তোমাদের বিষয়গুলো সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। আর আমরা অঙ্কও করবো, তখন তো তোমরা হাতে কলমে শিখবে অঙ্কটা। আশা করি তখন তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। এবার আমরা চলে আসবো খুচরা নগদান বই। খুচরা নগদান বইটা কি? খুচরা নগদান বইয়ের শ্রেণী বিভাগ। খুচরা নগদান বইয়ে আমরা প্রতিষ্ঠানে শুধুমাত্র খুচরা যে খরচগুলো আছে, যেমন আমরা প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ বা ব্যয় নির্বাহ করার সময় আমরা মণিহারি দ্রব্য ক্রয় করি, কাগজ, কালি, কার্বন ক্রয় করি, হ্যাঁ, আবার আমরা আপ্যায়ন বাবদ খরচ করি, যানবাহন যাতায়াত বাবদ খরচ করি, ভিক্ষুকে ভিক্ষাদি দান করি। এই যে ছোট ছোট কিছু খরচ আছে, এই খরচগুলো লিপিবদ্ধ করে রাখার জন্য খুচরা নগদান বই তৈরি করা হয়ে থাকে। তো খুচরা নগদান বই তোমাদের এসএসসি পরীক্ষায় অধিভুক্ত করা হয়নি। তোমরা এই খুচরা নগদান বই সম্পর্কে আর বিস্তারিত জানতে পারবে এইচএসসি লেভেলে। তোমাদের মাধ্যমিক পর্যায়ে খুচরা নগদান বইটা অন্তর্ভুক্ত আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। তবে এসএসসি পরীক্ষায় আমরা যেটা দেখতে পাই তোমাদের মাধ্যমিক পর্যায়ে মূলত ২ ঘরা এবং ৩ ঘরা, ১ ঘরা, ২ ঘরা, ৩ ঘরা, এই অংশ থেকে বেশি তোমার প্রশ্ন আসে, করা হয়। খুচরা নগদান বইয়ের দিকে তুলনামূলক কম করা হয়। তার মানে এই না যে করা যাবে না, করতে হবে। খুচরা নগদান বইয়ে কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়গুলো তোমরা বিস্তারিতভাবে পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবে। যদি এতটুকু জেনে রাখো, খুচরা নগদান বইয়ে আমরা প্রতিষ্ঠানের দৈনন্দিন যে ছোট ছোট খুচরো হিসাবগুলো ২০ টাকা, ৫০ টাকা, ৩০ টাকা,
10 টাকার 5 টাকার এই যে খুচরো খুচরো হিসাবগুলো সেগুলো আমরা লিপিবদ্ধ করি ভবিষ্যৎ রেফারেন্স হিসাবে। ঠিক আছে? এবার কন্ট্রা এন্ট্রি বিষয়টা আমি সেই কন্ট্রা এন্ট্রিটা কি? দেখো কখনো কখনো এমন হয় একটা প্রতিষ্ঠানে কোনো একটা লেনদেনের ফলে নগদ এবং ব্যাংক এই দুই হিসাবই প্রভাবিত হয়। যেমন নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এক্ষেত্রে জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো এই লেনদেনটা যেমন নগদান হিসাবের ডেবিট দিকে প্রভাব ফেলছে, আবার ক্রেডিট দিকে যে ব্যাংক হিসেবে প্রভাব ফেলছে। আবার কি করা হয়েছে? ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে ব্যাংকে যখন আমরা টাকা জমা দিই তখন কি হয়? ব্যাংকের ব্যালেন্সের বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাংক হিসাব হয় ডেবিট, নগদান হিসাব হয় ক্রেডিট। এই যে দেখো এখানে একটা উদাহরণ, নগদ অর্থ ব্যাংকে জমা দান, তাহলে বললাম ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবে ডেবিট দিকে দেখো টাকাটা বসেছে, আবার নগদান হিসাব ক্রেডিট, ক্রেডিট দিকে দেখো নগদের ঘরে টাকা বসেছে। ওই তারিখের ঘরে যে তারিখের লেনদেন সেটা, প্রদানের ঘরে ওই যে যে নাম, যেমন আমরা যদি ব্যাংকে জমা দিই জাবেদা লিখবো নগদ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবের ডেবিট দিকে টাকা লিখবো, প্রাপ্তির ঘরে লিখবো নগদান হিসাব, তারিখের ঘরে তারিখ। এরপরে ক্রেডিট দিকে চলে আসবো, যেহেতু নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাবের ক্রেডিট দিকে টাকাটা আমরা লিখবো তারিখের ঘরে তারিখ, প্রদানের ঘরে ব্যাংক হিসাব। এইভাবে আমরা যখন ব্যাংকে জমা দিই লেনদেনটাকে লিখবো। আবার ব্যাংক থেকে যখন উত্তোলন করলাম, যেটা প্রথমে বলেছিলাম, কি হবে? ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিলে নগদ টাকার পরিমাণ পকেটে বাড়বে। নগদান হিসাব ডেবিট, এই যে ডেবিট দিকে দেখো টাকাটা বসেছে, তারিখের ঘরে তারিখ, প্রাপ্তির ঘরে লিখবো ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, ব্যাংকের ক্রেডিট দিকে টাকাটা বসবে তারিখের ঘরে তারিখ, আর এখানে প্রদানের ঘরে নগদান হিসাব। এইভাবে এই যে একটা লেনদেন নগদ এবং ব্যাংক উভয় দিকে ডেবিট এবং ক্রেডিট দিকে প্রভাব ফেলছে, এই ধরনের লেনদেনকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। দুই দিকে প্রভাব ফেলছে। এই নগদ টাকা উত্তোলন এবং ব্যাংকে জমাদান সংক্রান্ত লেনদেন ছাড়া অন্য কোনো লেনদেন নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে প্রভাব বিস্তার করে না। এই যে যেহেতু এই দুই দিকে প্রভাব বিস্তার করছে, এই ধরনের লেনদেনকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি করার সময় খুব খেয়াল রাখতে হবে, কন্ট্রা এন্ট্রি ভুল হয়ে যায় কখনো কখনো, এবং কন্ট্রা এন্ট্রি যেখানে যেখানে হবে সেখানে কি করতে হবে? কন্ট্রা এন্ট্রি করার পরে সি, ইংরেজিতে ব্র্যাকেটে সি অথবা বাংলাতে ব্র্যাকেটে ক লিখে রাখতে হবে, যাতে এক্সামিনার বুঝতে পারে যে হ্যাঁ তুমি কন্ট্রা এন্ট্রির বিষয়টা লিপিবদ্ধ করেছো, এটা মার্ক করে রাখতে হয়। ঠিক আছে? এটা হলো কন্ট্রা এন্ট্রি। এবার আমরা আসবো নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে খুব সহজ, নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ নগদ টাকা পেয়েছো এই ধরনের লেনদেনগুলোকে শুধুমাত্র নগদ প্রাপ্তি জাবেদা লেখা হয়, জাবেদার মাধ্যমে লেখা হয়। নগদ টাকা পাওয়ার ক্ষেত্রে ডিসকাউন্টের বিষয় থাকে, এবং নগদ টাকা বিভিন্ন ভাবে আমরা পাই, পণ্য বিক্রয় করে পাই, হ্যাঁ, আবার দেনাদারের কাছ থেকে ধারে বিক্রয় করেছিলাম, দেনাদারের কাছে টাকা পাচ্ছি, আবার নগদ বিক্রয় করে পাচ্ছি, তাই না? এই ধরনের শুধুমাত্র নগদ টাকা পেয়েছি। আমি নগদান বই যেটা করলাম, নগদ টাকা প্রাপ্তি এবং প্রদান দুটোই কিন্তু আমরা করেছি। একটু খেয়াল রাখতে হবে এখানে যে আমরা নগদান বই এক্ষুনি পড়লাম, এখন আবার নগদ প্রাপ্তি জাবেদা করছি, বিষয়টা কি? নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়, এখানে আমরা নগদ প্রাপ্তি এবং প্রদান দুই ধরনের লেনদেনগুলোকে লিখবো। আর নগদ প্রাপ্তি জাবেদা কি করবো? শুধুমাত্র নগদ টাকা পেয়েছি এমন লেনদেনই লিখবো, নগদ প্রাপ্তির বাইরে কোনো লেনদেনকে আমরা লিপিবদ্ধ করব না, এই বিষয়টা পরিষ্কার থাকতে হবে। আর নগদান নগদ প্রাপ্তি জাবেদায় আমরা কোন ধরনের লেনদেন লিখি? নগদ প্রাপ্তি। তাহলে কি ধরনের, কিভাবে পাই? একটা আমরা পণ্য দ্রব্য বিক্রয় করে পেয়ে থাকি, আর একটা দেনাদারের কাছ থেকে পেয়ে থাকি। ঠিক আছে? আবার নগদ টাকা পাওয়ার ক্ষেত্রে কিছু ডিসকাউন্টের বিষয় থাকে, সেগুলো আমরা লিপিবদ্ধ করব। ক্লাস যখন আমরা করব এই ম্যাথের ক্লাস, তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এবার নগদ প্রদান জাবেদা ঠিক বিপরীত। আমরা নগদ প্রদান করেছি, নগদ টাকা দিয়েছি, শুধুমাত্র সেই লেনদেনগুলোকেই আমরা নগদ প্রদান জাবেদা বইতে লিখব। নগদ টাকা প্রদান করি কিভাবে? আমরা প্রদেয় হিসাব অর্থাৎ পাওনাদারকে টাকা পরিশোধ করি, আবার কখনো কখনো কি করি? নগদ ক্রয়ের ফলে নগদ টাকা প্রদান করি, বাট্টার বিষয়টাও আসে। ঠিক আছে? এইভাবে আমরা এই যে নগদ প্রদান সংক্রান্ত যে লেনদেন সেগুলো দিয়ে আমরা নগদ প্রদান জাবেদা প্রস্তুত করব। আশা করি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার পার্থক্যটা বুঝতে পেরেছি, এবং তার সাথে সাথে নগদান বইয়ের সাথে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার যে তুলনামূলক পার্থক্য সেটাও তোমরা অনুধাবন করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের যে আলোচনাগুলো ছিল সেই ক্লাসের আলোকে কিছু মূল্যায়নের প্রশ্ন আছে তোমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। আশা করি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব সহজেই করতে পারবে, কেননা ক্লাস তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে করেছো, এবং আমার আজকে মূল্যায়নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আমার ক্লাসের আলোচনার মাধ্যমে তোমাদেরকে দিয়েছি। নগদান বই কাকে বলে প্রথম প্রশ্নটা ছিল, তোমরা জানো যেই
বইয়ে নগদ প্রাপ্তি এবং প্রদান সংক্রান্ত লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় নগদান বই, তাই না? ২ নম্বরে দেখো নগদান বই কত প্রকার ও কি কি? নগদান বই কত প্রকার? ৪ প্রকার। কি কি? ১ ঘর নগদান বই, ২ ঘর নগদান বই, ৩ ঘর নগদান বই এবং খুচরা নগদান বই। কনফারেন্ট্রি বা দাখিলা কি? আমি একটু আগে আলোচনা করলাম কনফারেন্ট্রি বা কনফারেন্ট্রি বা দাখিলা হলো যে লেনদেন নগদান উভয়ের নগদ এবং ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের প্রভাব বিস্তার করে সেই লেনদেনকে বলা হয় কনফারেন্ট্রি বা দাখিলা। বাট্টা কি? বাট্টার শাব্দিক অর্থ ছাড়, অর্থাৎ আমরা কোনো টাকা প্রদান এবং প্রাপ্তির ক্ষেত্রে যদি ছাড় পাই বা ছাড় প্রদান করি তাহলে সেটাকে বলা হবে বাট্টা। আশা করি মূল্যায়ন পর্বে যে প্রশ্নগুলো ছিল তার উত্তরগুলো তোমরা খুব সহজেই করতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা আগামী দিন তোমাদের কি হবে? আগামী দিন তোমাদের যেই সামনে প্রি মডেল টেস্ট পরীক্ষা আছে সেই প্রি মডেল টেস্ট পরীক্ষার উপরে সার্বিকভাবে একটা আলোচনা করা হবে। তোমরা ইতিমধ্যে প্রি মডেল টেস্টের যে সিলেবাস যে বিষয়গুলোর উপর বা যে অধ্যায়গুলোর উপরে আলোচনা হবে সেটা পেয়ে গেছো। আগামী দিন সেই বিষয়গুলো বা সেই অধ্যায়গুলোর উপর আমরা সার্বিক আলোচনা করব। সেই ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করবে আশা করছি। আর পরবর্তী প্রি মডেল টেস্টের পরে তোমাদের আজকে যে আলোচনা হলো তার প্রেক্ষিতে অঙ্কগুলো অর্থাৎ অষ্টম অধ্যায়ের উপরে যে পরবর্তী ক্লাস সেখানে আমরা আলোচনা করব। আশা করছি সেই ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে করবে। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।